আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমি ফরহাদউদ্দিন আহমেদ বিয়ে, অ্যাডভোকেট, আপিল বিভাগ, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আজকে স্বাগত জানাচ্ছি আপনাদেরকে আজকের এই আলোচনায়। বরাবরের মতো আমি আপনাদের সাথে আছি অর্থ ঋণ আদালত আইন 2003 এর প্রথম পর্বে। আজকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। মোর পার্টিকুলারলি আজকে সেকশন 4 নিয়ে আলোচনা করব, অর্থাৎ অর্থ ঋণ আদালত আইন 2003 4 ধারা নিয়ে আলোচনা করব। 4 ধারায় আসলে কি বলা আছে একটু চেষ্টা করব সহজ এবং সাবলীলভাবে আলোচনা করার জন্য। আশা করি সাথেই থাকবেন। অ্যাকচুয়ালি অর্থ ঋণ আদালত আইন 2003 প্রতিষ্ঠা এটা প্রণীত হয়েছে আর্থিক ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানসমূহের অর্থ যে ঋণ দেওয়া হয় সেগুলো সুষ্ঠু ব্যবস্থাপনা এবং এগুলো উদ্ধারের জন্য, অর্থাৎ লোন রিকভারির জন্যই আসলে সেই আইনটা তৈরি করা হয়েছে। পাশাপাশি আমরা এটাও বলতে পারি যারা ঋণ গ্রহীতা তাদের উপরে যেন জুলুম না করা হয়, অন্যায়ভাবে যেন কোনো কিছু চাপিয়ে দেওয়া না যায়, সেজন্য একটা আইনের মাধ্যমে যেন এদেরকে রাখা যায় সবাইকে, ওনাদেরকে সেই ব্যবস্থা করা হয়েছে। তবে আমরা আমাদের অভিজ্ঞতায় যা দেখছি যে অর্থ ঋণ আদালত আইন 2003 যেটা আছে বর্তমানে, সেটার অধিকতর সংশোধন প্রয়োজন রয়েছে। যুগের সাথে সাথে, আসলে যুগের পরিবর্তনের সাথে সাথে অনেকাংশেই সেটা ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের পক্ষপাতমূলক একটি আইন বলে আমার কাছে মনে হয়। তো যা হোক, যেহেতু আইনটি এখনও প্রিভেইল করছে, সুতরাং সেই আইনটির উপরই আজকে আলোচনা। আমাদের প্রত্যেকেরই প্রত্যাশা যে অর্থ ঋণ আদালত আইন 2003 অধিকতর সংশোধন করা প্রয়োজন। যাই হোক, আজকে প্রথম পর্বে আমরা আদালতের প্রতিষ্ঠান নিয়ে আলোচনা করব, অর্থাৎ সেকশন 4 নিয়ে আলোচনা করব। আর্থিক প্রতিষ্ঠান যদি মামলার বিচারের জন্য সরকার আর্থিক প্রতিষ্ঠান কর্তৃক মামলা বিচারের জন্য সরকার প্রত্যেক জেলায় এক বা একাধিক অর্থ ঋণ আদালত কিন্তু প্রতিষ্ঠা করতে পারবে, সেটা বলা আছে অর্থ ঋণ আদালত আইনের সেকশন 4-এ। কোনো অর্থ ঋণ আদালত প্রতিষ্ঠিত বা ঘোষিত যদি না হয়, তাহলে সেক্ষেত্রে আর্থিক প্রতিষ্ঠানের যে ঋণ আদায় সম্পর্কিত মামলা সংশ্লিষ্ট যে স্থানীয় অধিক্ষেত্র আছে, সেই ক্ষেত্রে সেই অধিক্ষেত্রে যে যুগ্ম জেলা জজ আদালত রয়েছে, সেই যুগ্ম জেলা জজ আদালত কিন্তু মামলা দায়ের করতে পারবে সে সংশ্লিষ্ট ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান চাইলে। এবং ওই সকল মামলার শুনানি এবং জারি, আপিল বা অন্যান্য যে প্রসিডিং সব কিছু কিন্তু যুগ্ম জেলা জজ আদালতেই করবে। বর্তমানে আমাদের দেশে কার্যরত যুগ্ম জেলা জজের যে কোনো আদালতকে সিভিল কোর্টস অ্যাক্ট যে 1887 যে বিধান আছে, সেই অনুসারে স্থানীয় অধিক্ষেত্র স্থানান্তর বা অন্যত্র যে পুনর্নির্ধারণপূর্বক আমরা জানি যে অর্থ ঋণ আদালত হিসাবে ঘোষণা করতে পারবে। এবং জেলা জজ যদি চায় তাহলে সেই সমস্ত যুগ্ম জেলা জজ আদালতে বিচারাধীন অন্য সকল মামলা তাহার এখতিয়ারাধীন অন্য কোনো যুগ্ম জেলা জজ আদালতে বদলির নির্দেশ দান করতে পারবে। এটা একটা স্পেশাল পাওয়ার দেওয়া আছে জেলা জজকে। তো প্রিয় দর্শক, এই আইনেরই আমরা বিভিন্ন ধারা উপধারা রয়েছে। তো এই আইনের উপধারা 5-এ আমরা দেখতে পারি যে এই আইনের সেকশন 4-এর 5 উপধারায় আমরা দেখতে পারি যে সরকার সুপ্রিম কোর্টের সাথে পরামর্শক্রমেই কিন্তু যুগ্ম জেলা যে জজ আছে তাদের মধ্য থেকে অর্থ ঋণ আদালতে বিচারক নিয়োগ করবেন। এবং যুগ্ম জেলা জজের যে অর্থ ঋণ সংক্রান্ত মামলা ব্যতিরেকে অন্য কোনো দেওয়ানি বা ফৌজদারি মামলার বিচার কার্যক্রম করতে পারবেন না। এটা কিন্তু বলা আছে সেকশন 4-এর সাবসেকশন 5-এ। এখন আমরা যদি একটু সেকশন 4-এর সাবসেকশন 6-এ যদি যাই, তাহলে আমরা দেখতে পাবো যে অর্থ ঋণ আদালতের একজন বিচারককে নিজ দায়িত্বের অতিরিক্ত কিন্তু একাধিক অর্থ ঋণ আদালতের বিচারক হিসেবে নিয়োগ করতে পারবে। আবার আমরা যদি সেকশন 4-এর সাবসেকশন 7-এর দিকে একটু তাকাই, তাহলে আমরা এটা বুঝতে পারি প্রিয় দর্শক যে ছুটি বা অসুস্থতা বা অন্য যে কোনো কারণে যদি অর্থ ঋণ আদালতে যে নিযুক্ত বিচারক থাকেন, তার দায়িত্ব পালনে যদি সাময়িকভাবে অসমর্থ হন, তাহলে কিন্তু জেলা জজ তার নিজের যে স্থানীয় জুরিসডিকশন আছে বা প্রশাসনিক যে নিয়ন্ত্রণে নিযুক্ত কোনো যুগ্ম জেলা জজকে চাইলে সাময়িকভাবে নিজ দায়িত্বের অতিরিক্ত বা পূর্ণকালীন সময়ের জন্য কিন্তু উক্ত অর্থ ঋণ আদালতের দায়িত্বে নিযুক্ত করতে পারবেন। এটা কিন্তু আইনে বিধান রয়েছে।
প্রিয় দর্শক, যেটা বলছিলাম যে অর্থ ঋণ আদালত আইনের 4 ধারার 8 উপধারায় আমরা দেখতে পাই যে সরকার সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা যে কোনো সময় যে কোনো অর্থ ঋণ আদালত বিলুপ্ত করতে পারবে। আবার এই সেকশনের সেকশনের 9 উপধারায় যদি আমরা একটু খেয়াল করি, তাহলে এটা আমরা দেখব যে সরকার কোনো অর্থ ঋণ আদালত যদি বিলুপ্ত করে, তাহলে একই আদেশ দ্বারা কিন্তু আবার উক্ত আদালতে বিচারাধীন যে মামলার বিষয় আছে সেগুলো সুনির্দিষ্ট একটা ব্যবস্থার বিধান করবে। অর্থাৎ আদালত বিলুপ্ত করবে কিন্তু বিচারাধীন মামলার বিষয়ে কোনো সিদ্ধান্ত নেবে না, তা না। আবার আমরা এখানে দেখতে পাই উপধারা 10-এ যেটা আছে সেখানে কিন্তু এটা একটা ক্লজ আছে, এক্সক্লুশন ক্লজ আছে, সেটা আমরা একটু দেখার বিষয় আছে এখানে। সেখানে বিষয়টা হলো এরকম যে তো প্রিয় দর্শক, যেটা বলছিলাম যে সেকশন 4-এর সাবসেকশন 10-এ আমরা দেখতে পাই যে উপধারা 8-এর অধীন যদি বিলুপ্ত কোনো অর্থ ঋণ আদালত এই উপধারা 4 অনুসারে ঘোষিত আদালত হয়ে থাকে, তাহলে কিন্তু এই যে এইরকম যে ঘোষণা করলো, সেই ঘোষণার কারণে যুগ্ম জেলা জজ আদালতের সমাপ্ত, যেটাকে আমরা বলি, বা স্থগিত কার্যক্রম পুনরুজ্জীবিত হবে এবং জেলা জজ উক্ত আদালতে মামলা স্থানান্তরের ব্যবস্থা করবেন। এই বিধানটাই কিন্তু আমরা আসলে এখানে পাই। আরেকটা বিষয় না বললেই নয়, সেকশন 4-এর আমরা দেখতে পাই যে সাবসেকশন 11 আছে এখানে। সেখানে অর্থ ঋণ আদালত জেলা সদরে অবস্থিত হবে এবং 2 বা ততোধিক জেলার জন্য একটি অর্থ ঋণ আদালত প্রতিষ্ঠিত যদি থাকে, তাহলে সরকার সরকারি গেজেটে প্রজ্ঞাপন দিবে, দিয়ে প্রজ্ঞাপন দ্বারা উক্ত আদালতের জেলা সদর কোনটা হবে সেটা নির্ধারণ করবে। এটা কিন্তু সুস্পষ্ট বলা আছে। আর সেকশন 4-এর সাবসেকশন 12-এ আমরা যদি যাই, প্রিয় দর্শক, আমরা এটাই দেখতে পাবো যে যুগ্ম জেলা জজের সমন্বয়ে প্রতিষ্ঠিত বা ঘোষিত যদি অর্থ ঋণ আদালতের বিচারক জজ অর্থ ঋণ আদালত হিসেবে সম্বোধিত হবে। অর্থ ঋণ আদালতে যিনি থাকবেন বিচারক হিসেবে, তাকে অর্থ ঋণ আদালতের জাজ হিসাবেই তাকে অ্যাড্রেস করতে হবে। এটা সুস্পষ্ট কিন্তু এই আইনে বলা আছে। প্রিয় দর্শক, তো আজকের মতো আলোচনা এখানেই শেষ করতে যাচ্ছি। অর্থ ঋণ আদালত আইন 2003-এর প্রথম পর্বে আমরা সেকশন 4 অর্থাৎ ধারা 4, যেখানে আদালতের প্রতিষ্ঠা সম্পর্কিত ডিটেইল আলোচনা রয়েছে, সেগুলো চেষ্টা করেছি মোটামুটি আজকে আলোচনা করার জন্য। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। কারো যদি কোনো রকম মোর ক্লারিফিকেশনের প্রয়োজন হয়, তাহলে আপনারা কমেন্টস করতে পারেন। সেক্ষেত্রে আমরা পরবর্তীতে আবার এই বিষয়গুলোকে আপনাদের সামনে নিয়ে উপস্থাপন করব। আর আরেকটা জিনিস আপনাদের জন্য একটা ঘোষণা রয়েছে, সেটা হচ্ছে পরবর্তীতে ইনশাল্লাহ চেষ্টা করব যে ধারাবাহিকভাবে অর্থ ঋণ আদালত আইনের বিভিন্ন ধারা নিয়ে এবং উপধারা নিয়ে একটু টুইস্ট করে আপনাদের সামনে উপস্থাপন করার জন্য, সহজ এবং সাবলীলভাবে, যাতে করে সাধারণ বিচার প্রার্থী মানুষ সহ সংশ্লিষ্ট সকলে উপকৃত হতে পারেন, বুঝতে পারেন দেশ বিদেশে যে যেখান থেকেই দেখবেন এবং দেখছেন। আরেকটি বিষয় যে সেকশন ওয়াইজ আমরা আলোচনার পাশাপাশি আরেকটা জিনিস আমি চিন্তা করছি যে পরবর্তীতে প্রত্যেকটা সেকশনের সাথে রেলিভেন্ট যত ডিসিশন আছে, উচ্চ আদালতের সিদ্ধান্ত আছে, আমাদের জুরিডিকশন, ইন্ডিয়ান জুরিডিকশন এবং আপনার কমনওয়েলথভুক্ত যত জুরিডিকশন আছে, দেশগুলো আছে, সবগুলোর জুরিডিকশনে উচ্চ আদালতের রেলিভেন্ট এই সংক্রান্ত সেকশনে যদি কোনো ডিসিশন থাকে, কেস রেফারেন্স থাকে, সেগুলো আমরা চেষ্টা করব আমাদের আলোচনায় তুলে আনার জন্য, যাতে করে এই আলোচনা থেকে সকল স্তরের শ্রোতা এবং দর্শক উপকৃত হতে পারে। ধন্যবাদ সবাইকে। ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন, সাবধানে চলুন এবং আয়কর পরিশোধে চলুন। আমরা প্রত্যেকেই প্রতিজ্ঞাবদ্ধ হই। আমরা আয়কর দেই না কেন, দেওয়া উচিত যার পর সীমার মধ্যে আয় আছে। ধন্যবাদ সবাইকে।